জন্য আমরা এখানে সভা করছি। শান্তিগড় ধামরোড এই যে বিস্তীর্ণ অঞ্চল, আমি যেই দিন রাজনীতি শুরু করেছিলাম, আমার অগ্রজ হিসেবে যিনি আমাকে প্রেরণা দিয়েছেন, অনেকেই হয়তো চিনবেন, প্রবীণরা তারা চিনবেন, নবীনরা হয়তো তাকে জানবেন না, চিনবেন না। তিনি হচ্ছে সুভাষ ঘোষ। 109 নম্বর ঘোষ বাড়িতে যিনি থাকতেন। সুভাষ ঘোষের প্রেরণায় আমি রাজনীতি শুরু করেছি। সেই দিন পাশে কাউকে পাইনি, আর আজকে কয়েক শত মানুষ শান্তিগড় পার্কে সমবেত হয়েছেন ভারতীয় জনতা পার্টির সভায়। আজকে আনন্দের দিন, এ কারণেই আনন্দের দিন, শান্তিগড়ের এবং গ্রামগড়ে যে পার্শ্ববর্তী যতগুলো বুথ আছে, সমস্ত বাড়িটা বুথে আমরা সর্বাধিক ভোট পেয়ে আর প্রথম স্থান অধিকার করেছি। আমাদের গ্রামগড়ের পাশে অশোকনগরের 73 নম্বর বুথ, সেখানেও আমরা সর্বাধিক ভোট পেয়েছি। শান্তিগড়ের পাশে জুবলি পার্ক, সেখানে বিপুল ভোটে আমরা এগিয়ে আছি। তার কাছে জুবলি পার্ক, সেখানেও আমরা বিজয় হাসিল করেছি। স্বাভাবিক কারণে এটা আনন্দের দিন, এটা খুশির দিন। তাই এত অঞ্চলের সমস্ত সুধী নাগরিক বৃন্দকে, নির্বাচক মন্ডলীকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমরা টালিগঞ্জ জিতেছি, আর টালিগঞ্জ জেতার পেছনে কোন একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি বা 10 জন ব্যক্তির অবদান নয়। টালিগঞ্জ জেতার পেছনে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সমস্ত নাগরিকের অবদান অপরিসীম। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আপনাদের অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে যে পার্কে আমরা সভা করছি, শান্তিগড় পার্ক নামে পরিচিত, কিন্তু বর্তমান এখানকার যিনি পৌর প্রতিনিধি দেবব্রত মজুমদার, গেটের ডান পাশে একটি ফলক লাগিয়েছে, তাতে দেবব্রত বাবুর নাম উজ্জ্বল হয়ে বিরাজ করছে। আজকে এই অঞ্চলের সমস্ত নিবাসীদের কাছে আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, এই পার্কের গোড়াপত্তন করেছিলেন কে? তিনি শান্তি বাদল। পরবর্তী সময় পার্কের কিছু সংস্কার করেছিলেন প্রয়াত প্রহ্লাদ চক্রবর্তী। আজকে কি কারণে প্রহ্লাদ চক্রবর্তী এবং শান্তি বাদলের নাম এই পার্কের থেকে উড়ে গেল? আমি সামল বলে কোনদিন আপোষ করিনি, রাজনৈতিক হুমকির কাছে মাথা নত করিনি। আমি সকলের জ্ঞাতার্থে জানাই, আগামী 1 মাসের মধ্যে যদি এই শান্তিগড় পার্কে আলাদা 2টি ফলক, যে ফলকে একটিতে থাকবে প্রয়াত শান্তি বাদলের নাম, অপরটিতে থাকবে প্রয়াত প্রহ্লাদ চক্রবর্তীর নাম, আর যদি না থাকে আমি 1 মাস পরে ওই নাম ফলক তুলে দিয়ে আমি এটা শান্তিগড় পার্ক নামে চিহ্নিত করে দেব। জানি এই ক্ষোভ আপনাদের মধ্যে, নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে বলছি, ভারতীয় জনতা পার্টির বিধায়ক নির্বাচিত হয়েছেন, দায়িত্ব এবং কর্তব্য আমাদের অনেক বেড়ে গেছে। বিরোধী দল যখন করতাম, সরকারি দলের
না। কেন ছিল না জানেন? কংগ্রেস আমল সেখানে পুকুর ভরাট হয়েছে, কংগ্রেসী নেতা কর্মীরা সেখানে জায়গা পেয়েছে, গরিবদের উচ্ছেদ করে বিভিন্ন লোককে বসিয়েছে। তারপরে বামপন্থী, আজকে আমি দায়িত্বহীন কথা বলছি, যখন রাজ্য সরকার ছিন্নমূল উৎপাত্ত যারা পূর্ববঙ্গ থেকে ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে পশ্চিমবঙ্গে আসতে পড়েছিল, বিভিন্ন অঞ্চলে তারা বসতি গেড়েছিল। যখন কেন্দ্রীয় সরকারের আদেশ বলে রাজ্য সরকার টাইটেল লিড নয় লিড দিলেন, এই বামপন্থী নেতা কর্মীরা অনেক পরিবারকে দিক দেয়নি। পরবর্তী সময় তারা নিজেদের দিক নিজেরা আদায় করে নিয়েছে। তার মধ্যে আমি আছি। আমার বাবা প্রয়াত নবী গোপাল বণিক, তিনি বাবা বলে দিক পায়নি, দেয়নি, কিন্তু পাশাপাশি একটি পরিবার, সেই পরিবারের চারটি দিক পেয়েছে। বামপন্থীরা আজকে বিজেপিকে ভোট দিচ্ছে। কেন দিচ্ছে জানেন তো? শ্রমিক কৃষক মেহনতি জনতা যারা গান গাইত, যারা গরিবের উন্নয়নের কথা বলত, যারা গরিবদের নিয়ে রাজনীতি করত, তারা আদৌ গরিবের বন্ধু ছিল না, গরিবের রক্তচোষা হিসেবে নিজেদেরকে প্রতিপন্ন করেছে। তাই গত বিধানসভায় ওদের কোনো প্রতিনিধিত্ব ছিল না। এখন ধর্মীয় মেরুকরণের কারণে প্রতিনিধিত্ব পেয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা বিশ্বাস করি নেতা নয়, দল নয়, দেশ বড়। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির সরকার প্রথম 1996 সালে গঠিত হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে। 13 দিনের সরকার ছিল, সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 8টা ভোটের জবাবি ভাষণ দেওয়ার পর অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, আমি যাচ্ছি মহামহিম রাষ্ট্রপতি ভবনে ত্যাগপত্র দেওয়ার জন্য, কিন্তু সংসদে দাঁড়িয়ে বলে যাচ্ছি আবার ফিরে আসবো। 98 সালে 13 মাসের সরকার। আজকে যারা ইতিহাস নিয়ে পর্যালোচনা করেন, আলোচনা করেন, ইতিহাস যারা অধ্যয়ন করেন, নিশ্চয়ই তাদের স্মরণে আছে মাত্র এক ভোটে অটল বিহারী বাজপেয়ীকে পদত্যাগ করতে হয়েছিল। গিরিধারী গোপাঙ্ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী, তিনি সাংসদ ছিলেন, সাংসদ পদে পদত্যাগ করেননি, তিনি সংসদে প্রবেশ করলেন, নিজের ভোটটি দিলেন, অটল বিহারী বাজপেয়ী পরাজয় নিশ্চিত করলেন। পরবর্তী বছর 1999 সাল, তার থেকে 2004 সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের বুকে সুশাসন প্রতিষ্ঠা করেছিল। আজকে অটল বিহারী বাজপেয়ীর কীর্তি 1998 সালের 11 মে পোখরানের বুকে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিলেন। সিপিএম এই অঞ্চলে মিছিল বের করেছিল যে ভারতবাসী খেতে পায় না, ভারতবর্ষ অনুন্নত, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, সেখানে পরমাণু বিস্ফোরণের মতো বিলাসিতার কি প্রয়োজন? যারা প্রাক্তন সিপিএম আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, তাদেরকে তথ্য জানাই 1994 সালে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, যাকে আমি কুমতি ইন্দিরা গান্ধী হিসেবে আখ্যায়িত করি, তিনি পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিলেন। সাম্রাজ্যবাদী আমেরিকা রক্তচক্ষু প্রদর্শন করেছিল, বহির্বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিল, বিশ্ব ব্যাংকের ঋণ বন্ধ করে দেবে এ কথা বলেছিল। অটল বিহারী বাজপেয়ী দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করবার, ভুলবো না, ইন্দিরা গান্ধী দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করবার কোন চেষ্টা করেনি। অটল বিহারী বাজপেয়ী বিরোধী দলনেতা হিসেবে সেই দিন ইন্দিরা গান্ধীকে বলেছিল, আপনি দ্বিতীয় তৃতীয় ধাপ
রক্ষার জন্য এগিয়ে যান। আমি ভারতবাসীর সামনে আপনার পক্ষে পরমাণু বিস্ফোরণের পক্ষে জনমত সংগঠিত করব। ইন্দিরা গান্ধী পারেনি, কারণ উনি জাতীয়তাবাদী ছিলেন না। আর ইন্দিরা গান্ধীর কারণে 1975 সালে জরুরি অবস্থাকালীন সময়ে আমি রাজনীতিতে প্রবেশ করেছি, আজও পর্যন্ত রাজনীতি করছি। আজকে পরমাণু বিস্ফোরণের কারণে ভারতবর্ষ পরমাণু ক্লাবের সদস্য। আর সেই 13 মে, এই 13 মে 1998 সালে অটল বিহারী বাজপেয়ী চূড়ান্ত পরীক্ষার দ্বারা ভারতবর্ষকে বিশ্বের মাঠে উন্নত মস্তকে দাঁড়িয়ে থাকতে দিয়েছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি বলে নেতা নয়, দল নয়, দেশ বড়। তাই দেশের কল্যাণে আমরা নিরবচ্ছিন্ন ভাবে কাজ করছি। আজকে দ্বিতীয় যে ঘটনাটি বলবো, আজকে আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রিত্বকালে স্বর্ণভুজ হয়েছিল, চতুর্ভুজ হয়েছিল, গ্রাম থেকে শহর যোজনা হয়েছিল। ফলস্বরূপ কি হয়েছে? ভারতবর্ষে 25% জ্বালানি সাশ্রয় হয়েছে, বৈদেশিক মুদ্রা খরচ কমে গেছে। আজকে এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আজকে ভারতীয় জনতা পার্টিকে দীর্ঘদিন কংগ্রেস, কমিউনিস্ট তারা বলতো সাম্প্রদায়িক দল, টিএমসিও বলতো ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল। আজকে সকলের জ্ঞাতার্থে জানাই, উত্তরপ্রদেশে কল্যাণ সিং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর কল্যাণ সিং মুখ্যমন্ত্রী হওয়ার আগে প্রতি বছর মহরমের তাজিয়া বের করা নিয়ে শিয়া সুন্নিতে লড়াই হতো। শিয়া সুন্নিতে লড়াইয়ের কারণে শত শত মুসলমান আহত এবং নিহত হতো। কল্যাণ সিং উভয় দলকে ডাকলেন, উভয় পক্ষকে ডাকলেন, শিয়াদের ডাকলেন, সুন্নিদের ডাকলেন, বললেন আপনারা সমাধান সূত্র দিন, কিভাবে আপনাদের এই রক্তক্ষয়ী হানাহানি বন্ধ হবে। কোন মুসলমান নেতা সমর্থক কোন উত্তর দিতে পারেনি। শেষমেশ কল্যাণ সিং বললেন, উভয় গোষ্ঠীকে বললেন যে আপনারা এক্স রাস্তা দিয়ে তাজিয়া বের করবেন। শিয়াদের বলেন এক্স রাস্তা দিয়ে তাজিয়া বের করবেন, সুন্নিদের বললেন আপনারা ওই রাস্তা দিয়ে তাজিয়া বের করবেন। কি ভাষা ছিল কল্যাণ সিংয়ের? যে মুসলমান করছে, মুসলমান নিজেরা হানাহানি করছে, তাদের বাঁচানোর কি তাগিদ ছিল? কিন্তু ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবাদী দল, ভারতবর্ষের হিন্দুরা যেমন থাকবে মুসলমানরাও থাকবে, হিন্দুরা যেমন দুর্গা পুজো করবে মুসলমানরাও তাজিয়া বের করবে। তাই তিনি বিধান দিয়েছিলেন শিয়া এবং সুন্নিদের আলাদা আলাদা রাস্তা নিয়ে তাজিয়া বের করবা। আজকে বলুন তো, কোন বুদ্ধিজীবী মানুষ, কোন শিক্ষিত মানুষ যারা সংবাদপত্র পড়েন, যারা দূরদর্শনের পর্দায় চোখ রাখেন, কল্যাণ সিং মুখ্যমন্ত্রী হওয়ার পর কোন একটি খুনোখুনির ঘটনা, মহরমের তাজিয়া বের করবার ঘটনাতে ঘটেছে? ঘটেনি। আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমি গর্ব অনুভব করি। আমাদের মন্ত্র জনসেবা কর্ম, আমাদের ধর্ম, আমাদের মানবতা, শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য করব বলা দিলাম কথা। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রীয় ক্ষমতায় আছে। করোনার পর থেকে যে রেশন ব্যবস্থা চালু হয়েছে, আজকে গৃহ প্রকল্প চালু হয়েছে, শৌচালয় দেওয়া হচ্ছে, উজ্জ্বলা যোজনার মধ্যে দিয়ে মায়েদের ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হচ্ছে। কোন জায়গায় কেউ কি একটি উদাহরণ খাড়া করতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি বলেছে যে এই গ্যাস শুধু হিন্দু রমণীর ঘরে যাবে, মুসলমান রমণীর ঘরে যাবে না?
পার্টি বলেছে যে মুসলমানদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হবে না, আর এখানে পশ্চিমবঙ্গের বুকে মাননীয় মমতা ব্যানার্জি, যিনি অতীত হয়েছেন, যিনি নির্বাচনের আগে প্রলাপ করতেছেন, সাধারণ স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা হাসি তামাশা করেছে, দূরদর্শনের পর্দায় ওনার যখন বক্তব্য ভেসে উঠেছে। আজকে প্রশাসক যিনি, তিনি তো সকলের কল্যাণে, সকলের মঙ্গলে, জনগণের উন্নয়নে কাজ করবেন। মমতা ব্যানার্জি সরকার সে পথে হাঁটেননি। আজকে প্রকাশিত হচ্ছে, একের পর এক প্রকাশিত হচ্ছে যে কি করেছেন, তাই তো জনতা জনার্দন দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের দিকে দিকে বিজয়ী করেছেন। আমি দীর্ঘদিন রাজনীতি করি, বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক আছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে ভাব বিনিময় হয়। আমি কোন মতে 167টির বেশি আসন বিজেপি পাবে এটা বিশ্বাস করতে পারিনি। আমার ফেসবুকে আমি পোস্ট করেছিলাম ভারতীয় জনতা পার্টি 167+ আসন পাবে, অর্থাৎ 167+ আসন পাবে। আমরা 207 পেয়ে গেছি। আর আমার এই ফেসবুক পোস্টে ভিউ হয়েছে 1,62,000। যারা আমার ফেসবুকে আছেন তারা জানবেন, তারা দেখবেন যে আজকে শুধু রাজনীতি ঝান্ডাবাহী পাঞ্জাব চন্দ্র নয়। আজকে রাজনীতি মানে কারোর বাড়ি দখল করবো, 1000 টাকা ভাড়া হিসেবে দেওয়ার কথা করে তারপর সেই বাড়ি দখল নিয়ে নেব। রাজনীতি মানে এটা নয় যে ঠিকাদাররা কাজ করবে আর টিএমসির নেতা কর্মীরা আসবে, 200-500 টাকা, 1000 টাকা পকেটে পুরে চলে যাবে। এটা রাজনীতি নয়। আজকে রাজনীতি হচ্ছে সমাজের কল্যাণ, সমাজের উন্নয়ন, নাগরিকদের স্বাচ্ছন্দ্য। আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমি তাই গর্বিত। এ কারণে গর্বিত যে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর আমরা টালিগঞ্জ জিতেছি। অনেকেই বলে হ্যাপি হয়ে, আরো কি করেছে জানেন? দিকে দিকে হোর্ডিং লাগিয়েছে, পুরো ফটো দিয়ে, ছবি দিয়ে। 20 বছরের বিধায়ক 4 বার টালিগঞ্জ নাগরিকদের, টালিগঞ্জের নির্বাচক মন্ডলী সমর্থন পুষ্ট হয়ে বিধানসভার প্রকোষ্ঠে প্রবেশের অধিকার পেয়েছে, মন্ত্রিত্বের আসনে আসীন হয়েছে। তার কি প্রয়োজন ছিল যে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে একাধিক হোর্ডিং লাগিয়ে নিজের পরিচিতকে জাহির করবার? আবার ক্যাপশন দিয়েছে টালিগঞ্জের উপকার। কি রূপ দিয়েছে? এই পার্টি শান্তি ব্যবহার করে গেছে, বন্যা সংস্কার করেছে, আর দেবব্রত মজুমদার গিল লাগিয়েছে। আগের 2জন বার দেবব্রতর নাম উজ্জ্বল স্বর্ণাক্ষরে খোদিত হয়ে আছে। ঠিক অনুরূপ ভাবে আজকে বিভিন্ন জায়গায় মন্দিরগুলোকে সংস্কার করেছে। বাহাবা জানাই, সাধুবাদ জানাই, কিন্তু মন্দির ওটা তো দেবালয়, দেব অধিষ্ঠিত মন্দিরের গায়ে তোমার নামটি খোদাই করবার কি প্রয়োজন? আজকে মন্দিরে তো কালী মন্দিরে কালীমার নাম থাকবে, শীতলা মন্দিরে শীতলার নাম থাকবে, তোমার নাম কেন? আজকে যোগ্য জবাব পেয়েছে। আজকে শান্তিনগরের মতো জায়গা, গ্রামগড়ের মতো জায়গা, জুবলি পার্কের মতো জায়গা, শান্তিগড় 1 নম্বর, অশোকনগর, সমস্ত জায়গায় ধরাশায়ী। আজকে ভাবতে অবাক লাগে। আমি সাংবাদিক নির্বাচনের দিন বুথ ক্যাম্পে বসে বিভিন্ন রাজনৈতিক দলের সহকর্মী, আমার পাড়ার যারা অধিবাসী, তাদের সঙ্গে কথা বলেছি।
হাসি তামাশা করেছে, আমরা নির্বাচনে জিতব এ কথাও বলেছে। কিন্তু পরিতাপের বিষয় টিএমসি 4 নয় 6 নয় যারা কর্মী, যাদের হয়তো অরূপ বিশ্বাস চেনে না, যাদের অরূপ বিশ্বাসের অফিস ঘরে প্রবেশের অধিকার নেই, সেই সমস্ত ছোটরা নানান রকম কটূক্তি করেছে। আমার সঙ্গে যদি কেউ কথা বলে তাকে আড়ালে দিয়ে গিয়ে হুমকি দিয়েছে, তার যোগ্য জবাব কিন্তু শান্তিগড় গ্রামের অধিবাসীরা দিয়েছে। তাই আমি বলছি, পাপিয়ারি থাকলে ভালো হতো। উনি অন্য একটা কার্যক্রমে আছে, নিশ্চয়ই উনি এসে যাবেন। সরকারি মুখার্জিও আসবার কথা আছে। ওনার সামনে আমি কিছু নিবেদন করতে চাইছিলাম, তথাপি আপনাদের যথার্থে জানাই, শান্তিগড় আমাদের এখান থেকে গড়তলের পাশ দিয়ে অনেকেই যাতায়াত করেন, বর্ষাকালে যাতায়াত করতে পারেন না। আমি শান্তিগড়বাসী হিসেবে, শান্তিগড়ের একজন দীর্ঘদিনের নাগরিক হিসেবে আমি পাপিয়া অধিকারীর কাছে প্রস্তাব করব, সড়ক বিভাগের কাছে আমি চিঠি লিখব, যাতে এই গ্রামগঞ্জ থেকে আর এই রাস্তাটা তৈরি হয়, যাতে খুব সহজে আমরা বাঙুর হাসপাতালে পৌঁছে যেতে পারি। এখান থেকে এখন যদি বাঙুর হাসপাতালে যেতে হয়, যদি 10 টাকার পেট্রোল খরচ হয়, আর এই রাস্তাটা তৈরি হলে 3 টাকার পেট্রোল খরচ করে আমরা বাঙুর হাসপাতালে চলে যেতে পারব। আজকে অনেক টাকা খরচ করে এখানে কতগুলো পার্ক করেছে, দিদির পারে যে কোনো মানুষ দেখবেন শান্তিগড়ে অনেকে এই পার্কে গিয়ে বসেন, আড্ডা দেন, আলাপ আলোচনা করেন, দুটি বন্ধময় নোংরা পরিবেশ। মলয় বাবু, ভালো নাম দেবব্রত মজুমদার, আমি জানি অরূপ বিশ্বাসের হুমকির কারণে, দেবব্রত মজুমদার 97 নম্বর ওয়ার্ডে প্রবেশ করতে পারেনি। বিষয়টা আমি খোলসা করে বলছি, শুনে রাখুন। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন, সেই জল জীবন মিশনের নলবাহী জল বাড়ি বাড়ি পৌঁছে গেছে, গ্রামগঞ্জের বিভিন্ন অধিবাসীর ঘরে। খুব ভালো উদ্যোগ, ভালো কাজ। কিন্তু বন্ধু, অরূপবাবু আপনি হেরে গেছেন, আর হয়তো তালিবান মুখী হবেন না, কিন্তু জনগণের সামনে জানিয়ে দিচ্ছি, তারা এই সমস্ত পরিবার, গরিব পরিবার, যারা দিনে দিন খায়, সেই সমস্ত পরিবারের কাছ থেকে কারোর থেকে 4,000, কারোর থেকে 4,500, কারোর থেকে 6,000 টাকা নিয়েছেন। আর যারা বিজেপি মানসিকতায় পোষণ করে, যারা অন্যান্য রাজনৈতিক দল করে, তাদের বাড়িতে নলবাহী কল পৌঁছয়নি। 79 ওয়ার্ডে আমরা জিততে পারিনি, কিন্তু 251টি ভোট ভারতীয় জনতা পার্টির প্রতীক, সুচিতা স্নিগ্ধতা নির্মলতার প্রতীক পদ্ম ফুলে ভোট পড়েছে 251টি। অর্থাৎ 79 ওয়ার্ডে বুথে আমাদের 251 জন ভোটার আছে। আমরা এই 251 জনকে এই সাহসী পদক্ষেপের জন্য বাহাবা জানাই। আজকে নির্বাচনের আগে এটি কেন ধরিয়ে দেওয়া হচ্ছে? আমি অনেকের কাছে বলেছিলাম যে ভাই, তোমাদের কি জাতীয় বার্তা দিয়েছে, যদি আমাকে একটু দেখাও খুব ভালো হয়। কেউ দেখায়নি। নির্বাচন শেষ হয়ে গেছে, 4টি বার্তার কাগজ আমার হেফাজতে আছে। আমি নতুন সরকারের যে পুনর্বাসন মন্ত্রী আছে তার কাছে গিয়ে দরবার করব, এই ক্ষমতা আমার আছে, এবং যাচাই করব এই বার্তাগুলো কি মন ভরানো বার্তা নাকি প্রকৃত অর্থে সত্যতার। আজকে টিএমসি করে না, করতে পারে না এমন কোন জিনিস নেই। অরূপ বিশ্বাস শীতলা পুজোর সময় কোন একটি মেয়েকে
কয়েকজন, মাত্র 3 জন মহিলা কর্মী তারা প্রচার করছিল, তাদের উপর আক্রমণ হয়েছে, তাদেরকে আক্রান্ত করা হয়েছে। ওরা ভেবেছিল যে অরূপবাবু আছে, আমরা পার পেয়ে যাব। কিন্তু আমি সামল করি, আমি সেই দিন রাতে যথাযোগ্য জবাব দিয়েছি। একজন মহিলা, একজন পুরুষ, রাতের বেলা মহিলাকে গ্রেপ্তার করা যায় না, কিন্তু যিনি পুরুষ ছিলেন তার বাড়িতে 4 বার হানা দিয়েছে। পরের দিন গ্রেপ্তার হয়েছে, পুরুষ মহিলা দুজনই গ্রেপ্তার হয়েছে। আরে আমি শেষ থেকে ছাড়বো, কারণ রাজনীতি কোন হত্যার নীতি নয়, রাজনীতি কোন আক্রমণের নীতি নয়, রাজনীতি সর্বত্রের নীতি। রাজনীতির দ্বারা সমাজের কল্যাণ করা হয়। আজকে এখানে একটি অফিস, টিএমসির অফিস, সেই অফিসটার উপর কিছু আক্রমণ হয়েছে, কিছু ভাঙচুর হয়েছে, আমি নিন্দা করছি। কিন্তু যে করেছে, যারা করেছে, তাদেরকেও জানিয়ে রাখি যে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আমরা কোন দখলদারিতে বিশ্বাসী নই। তৃণমূল কর্মীদের উপর যেমন আমরা আক্রমণ করবো না, তৃণমূলের কর্মীদের যদি কেউ আক্রান্ত করে আমরা প্রতিহত করবো। টিএমসির কোন অফিস দখল করবো না, টিএমসির কোন কার্যালয়ের উপর হামলা করবো না। কারণ আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের অনুগামী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের শিখিয়েছে অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো, প্রয়োজনে অন্যায়ের প্রতিশোধ নাও। প্রতিশোধ নিয়েছি। আমাদের 3 জন মহিলা কর্মী আক্রান্ত হয়েছে, তাদের গ্রেপ্তার করিয়েছে। আদালতে দেখা হবে, কোন আপোষ নয়। আজকের চূড়ান্ত শেষ থেকে ছাড়বো যদি বেঁচে থাকি। তাই আপনাদের কাছে বলছি, শান্তিগড়বাসীর কাছে বলছি, ভারতীয় জনতা পার্টি জিতেছে, আমার আনন্দ হচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, আমি খুব উৎফুল্ল। কিন্তু না বলতো, শান্তিগড়ের যদি উন্নয়ন না হয়, গ্রামগঞ্জের যদি উন্নয়ন না হয়, শান্তিগড়ের জমাজল মুক্ত যদি না হয়, শান্তিগড়ের এই পার্কটা যদি খুব সুন্দরভাবে সাজানো না হয়, তাহলে কিন্তু আমি নিরানন্দে থাকবো। কারণ আমার জমি শান্তিগড়, আমার তপবন শান্তিগড়। আজকে বলতে ঘৃণা হয়, আজকে শান্তিগড় পার্কে, শান্তিগড় গ্রামগড় হরিসভা নামে, যেটা সরকারি নথিভুক্ত একটি সংগঠন, ওই ডান দিকে রাধা কৃষ্ণের যুগল মুক্তি বিরাজ করছে, প্রতিনিয়ত পুজো হয়। কিন্তু গত কয়েক বছর ধরে টিএমসির হার মাত্রা, টিএমসির গতি কয় জনগণ বলবো, যারা ধর্মের বিরুদ্ধে আঘাত হানে তাদের জনগণ ছাড়ার বিকল্প কিছু ভাষা আজকে আমার মুখে নেই, তারা বন্ধ করে দিয়েছে। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলছি, বিজেপির কর্মী হিসেবে নয়, শান্তিগড়ের একজন অধিবাসী হিসেবে এবং শান্তিগড় গ্রামগড় যে হরিসভা তার সম্পাদক হিসেবে বলছি, আমি পাইনি, অনেক চেষ্টা করেছি, সম্পাদক হিসেবে বলছি, যারা আমাদের এই হরিসভার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে ইতিমধ্যেই আলাপ আলোচনা হয়েছে। এবছর যথারীতি এই শান্তিগড় পার্ক বৃন্দাবনে পরিণত হবে, হরিনাম সংকীর্তনে পরিণত হবে। আর শান্তিগড় গ্রামের অধিবাসীরা আনন্দ উপভোগ করবে। আজকে অনেক মায়েরা যারা ওই 10টা দিন এই শান্তিগড় পার্কে এসে চরম তৃপ্তি লাভ করত, তাদের মধ্যে অনেকে আজ আমাদের মধ্যে নেই। তাদের আমি আত্মার শান্তি কামনা করছি, সদ্গতি কামনা করছি। কিন্তু যারা আছেন, যারা হরিনাম পিপাসু, যারা দুহাত তুলে অস্ত্র বর্ষণ করে হরিনাম শুনতে শুনতে সে নাম যারা বন্ধ করেছে, তাদের কিন্তু ভালো হবে না, এটা জেনে রাখুন। হরিনাম হয়েছে, আগামী দিনে
দিনে হবে, এই প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে দিতে পারি। এই হরিনাম কীর্তন এই মাঠে যদি সংগঠিত করতে হয়, এই শান্তিগড় জাহাঙ্গীর অঞ্চলের সমস্ত অধিবাসী বিশেষ করে যুবকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন আছে। আমরা বয়োবৃদ্ধ নিরঞ্জন মন্ডলের সঙ্গে কথা হচ্ছিল, এই হরিসভার অন্যতম অগ্রণী সৈনিক নিরঞ্জন মন্ডল, উনিও রাজি হয়েছে যে হরিসভা হবে। আর হরিসভা কোনো রাজনৈতিক ব্যানারে হয় না, হয় সামাজিক ব্যানারে। আজকে দুর্গাপুজো হয়, আজকে দুর্গাপুজো গুলোতে এই শান্তিগড় পার্কে দুর্গাপুজো হয়। আমি এলাম এবছর দুর্গা প্রতিমাকে প্রণাম করবার জন্য, এসে দেখি মমতা ব্যানার্জি একটি মূর্তি, একটা কাটাউট দুর্গা মায়ের সামনে বিরাজ করছে। আমি মাকে মনে মনে প্রণাম দিয়ে চলে গেলাম। আজকে মন্ত্রী সরকারের কাজ, আজকে টিএমসি রক্ষা করে দিয়েছে। আজকে কেউ চলবে না, গ্রামের দল মত পথ নির্বিশেষে সকলের অংশগ্রহণ করবে, সকলের অধিকার আছে ক্লাবে। দুর্গা পুজোতে সমস্ত রাজনৈতিক মতাদর্শের মানুষ অংশগ্রহণ করবে, আর এটা একটা সামাজিক মিলন ক্ষেত্রে পরিণত হবে। বামপন্থীরা যেমন ধর্ম মানত না, কিন্তু দুর্গা পুজো কমিটিগুলোকে দখল করত, তেমনি টিএমসি দল যাদের এক দফা কর্মসূচি মুসলিম তোষণ, আর এই মুসলিম তোষণ করতে গিয়ে আজকে হিন্দু ধর্মীয় ভাবনের উপর বারবার প্রতিবাদ আঘাত পেয়েছে। দীর্ঘক্ষণ বলছি, মনে খেদ প্রকাশ করছি, কিন্তু শেষমেশ তো আমি শান্তিগড়ের একজন অধিবাসী। আমি মাননীয় বিধায়ক, উনি নেই থাকলে ভালো হতো, আমি মাননীয় বিধায়কের কাছে বিধায়কের জ্ঞাতার্থে আমি শুধু বলতে চাই যে শান্তিগড়ের সামাজিক কাঠামোর যদি উন্নয়ন না হয়, শান্তিগড়ের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার যদি সমাধান না হয়, আমি কিন্তু বিজেপির কর্মী হিসেবে নয়, শান্তিগড়ের নাগরিক হিসেবে আর পাপিয়া অধিকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পিছপা হবে না। কারণ শ্যামাপ্রসাদের মন্ত্রশিষ্য একজন বিজেপি কর্মী। আমরা সমাজ নির্মাণের কারিগর, সমাজ গঠনের কারিগর, সমাজের আমূল পরিবর্তনের কারিগর। বামপন্থীদের মতো শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জয়গান গাই না। আমরা প্রকৃত অর্থে জনগণতান্ত্রিক বিপ্লবের দ্বারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি। বিপ্লব মানে পরিবর্তন, আর আমাদের বিপ্লব হয়ে গেল 4 তারিখে। কি বিপ্লব? জনগণতান্ত্রিক বিপ্লব। অ্যাকশন দিকে নেমে গেল। আর যুবরাজ ছোকরা, সেই দিনের ছোকরা রাজনীতির কথাই জানে না, তিনি বলছে 4 তারিখের পরে দেখে নেবে। ওহে ছোকরা, পাড়ায় পাড়ায় এই দেখে দাও, শান্তিগড় জাহাঙ্গীরে এই সমাবেশ। আজকে যদি পাড়ায় পাড়ায় আমরা যদি দেখে নেওয়ার দমদার দিকে অগ্রসর হন, একটাও টিএমসি নেতা কর্মীর বাড়ি অক্ষত থাকবে না। 21-এ আমরা আক্রান্ত হয়েছি, 21-এ আমরা রক্তাক্ত হয়েছি, 21-এ আমরা বহু প্রাণ বিসর্জন দিতে হয়েছে আমাদের। কিন্তু আমরা প্রতিহিংসা রাজনীতি করি না। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক মিশন, এক বিধান, এক প্রধানের দাবি নিয়ে কাশ্মীরে প্রবেশ করেছিল, সশরীরে প্রবেশ করেছিল, আর কাশ্মীর থেকে তার মরদেহটা ফিরে এলো। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সংবিধানের 370 ধারা, অস্থায়ী ধারা বিলুপ্ত করেছি। আজকে কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। আজকে পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ কাশ্মীরে গিয়ে চাকরি করতে পারবেন, সরকারি চাকরি, কাশ্মীরে গিয়ে 1 খণ্ড জমি কিনতে পারবেন। তাই আমি আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন শান্তিগড়ে, তাদের জ্ঞাতার্থে জানাই, আপনারা অনেক লাঞ্ছনা গঞ্জনা
সহ্য করেছেন। গত কয়েক বছর ধরে আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য, চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান যোজনা পশ্চিমবঙ্গে চালু হতে দেয়নি। নীল সাদা একটি কার্ড পরিবারের মহিলাদের নামে ইস্যু করেছে। সেই কার্ড দিয়ে ভোট করি টিএমসির কোন নেতা কর্মী চিকিৎসার সুযোগ পান না। আয়ুষ্মান ভারত চালু হচ্ছে, ঘোষণা হয়ে গেছে। প্রত্যেক পরিবার আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত হবে। আর প্রত্যেক পরিবারে যারা 70 নাগরিক আছেন তারা আলাদা করে 5 লক্ষ টাকা বিমার সুযোগ পাবেন, অর্থাৎ চিকিৎসার সুযোগ পাবেন। আর যারা মহিলারা আছেন শান্তিগড় ক্যাম্পে অধিকাংশ মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, পুরুষদের তুলনায় তার সংখ্যাটা অনেক বেশি। প্রত্যেক মহিলা অন্নপূর্ণা যোজনার আওতাভুক্ত হবেন। যারা স্বামী হারা, পতি হারা, ক্লেশ কষ্টের মধ্যে জীবন ধারণ করছেন তারা বিধবা ভাতা পাবেন, বার্ধক্য ভাতা পাবেন। আজকে একজন এই সমাজ ফলে এসে আমাকে বললেন, আমি তাকে বললাম আপনার বলবার প্রয়োজন ছিল না, আমার কাছে ভোটার তালিকা আছে, কোন পরিবারে কতজন 70 ব্যক্তি আছে আমার না খবর করে। কারণ এফআইআরটা আমি খুব নিবিড় ভাবে করেছিলাম 80 এবং 83 নম্বর পার্টে। আর পরিতাপের সঙ্গে বলছি 83 নম্বর পার্টে 25 জন নাগরিক, যারা ভারতীয় নাগরিক, যারা উদ্বাস্তু পরিবারের নাগরিক, তারা ভোটাধিকার হারিয়ে ফেলেছে। ওই টিএমসি মার্কা এক বিয়ের কল্যাণে আমি সেই দিন বলেছিলাম যে আপনি টিএমসি দাবিদারি করছেন কেন? আপনি আন্ডারটেকিং দিন, আপনি নিজে ঘোষণা করুন যে ভারতীয় ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই পদ্ধতি। এটা কি একটা স্কুলের বাচ্চা জানে না? আজকে এত অপদার্থ আন্ডারটেকিং দেয়নি, যে কারণে 25 জন সহ নাগরিক আমার শান্তিগড়ের অধিবাসী তারা ভোট দান করতে পারেনি। ভারতীয় জনতা পার্টির সুচিতা স্নিগ্ধতার প্রতীককে স্পর্শ করতে পারেনি। এটা আমার কেস। তবে এটুকু বলছি, যাদের নাম বাদ গেছে তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় ফিরে আসবে, এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি। যতদূর যেতে হবে ততদূর যাব। আমি ওই সিপিএম আর টিএমসির মতো তোলাবাজির পেছনে যাব না, তোলাবাজি করব না। আজকে কষ্টে আছি, কষ্টে থাকবো, কিন্তু মাথা উঁচু করে দাঁড়াবো, মাথা উঁচু করে থাকবো। যেই দিন আমার মরদে হয়ে যাবে সেই দিন রাস্তার কাছে দাঁড়িয়ে কেউ বলবে না ওই একটা চোখ চিটুর মারা গেছে, ভালো হয়েছে। তাই আপনাদের সকলকে আমি বয়স্ক যারা আছে প্রণাম জানাচ্ছি, যারা আমার ছোট আছে তাদের অভিনন্দন জানাচ্ছি, এবং সকলকে নিয়ে সকলের কল্যাণে যাতে আগামী দিন হোক না বিজেপির বিধায়িকা, কিন্তু নাগরিকের অধিকার থেকে যাতে কেউ বঞ্চিত না হয় তার প্রতি আমার নজর থাকে। যদি বিধায়িকার কারণে, যদি সরকারের কারণে কোনো